বর্ণপুর গ্রামে রাজেশ নামের এক দরিদ্র কৃষক থাকত। স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে তার দিন কাটত শান্তিতে। কিন্তু হঠাৎ একদিন তার প্রথম স্ত্রী অসুস্থ হয়ে মারা যায়। স্ত্রী হারা হয়ে রাজেশ ঘরের কাজ সামলাতে পারছিল না। তাই গ্রামের লোকজন মিলে তার দ্বিতীয় বিয়ে করিয়ে দেয় শিলার সঙ্গে। বিয়ের পর থেকেই ঘরের ভেতর নানা অশান্তি শুরু হয়। শিলা রাজেশের ছেলে সোনুকে কখনোই পছন্দ করত না। শিলা ও তার ছেলে গোপাল এরা দুজনেই সোনুকে সহ্য করতে পারত না। এক রাতের আঁধারে মা ছেলে দুজন একটা ভয়ঙ্কর কাজের পরিকল্পনা করল। গোপাল, আজ সোনুকে আমরা শেষ করে দেব, আর যদি তার বোনটি থাকত তাকেও সরিয়ে দিতাম। কিন্তু মা, তার বোন তো আজ পিসির বাড়ি চলে গেছে। মা, কিন্তু কাল তো ওরা ফিরবে, আর বাবা বা গীতা যদি সোনুর কথা জিজ্ঞেস করে, বলবো তোমাদের লাডলা ছেলে সোনু বাড়ি ছেলে চলে গেছে, আমার উপর কারো চোখ নেই, সবাই শুধু ওকেই ভালোবাসে, তাই না? যেন আমি কোনো আবর্জনার ভেতর থেকে তুলে এনেছি। আজ ওকে সরিয়ে দিলে তোমার বাবার ভালোবাসাও বদলে যাবে। ঠিক বলেছ মা, একদিন সুযোগ পেলে গীতাকেও সরিয়ে দিও। যা করার তাড়াতাড়ি করতে হবে, ভোর হয়ে গেলে সমস্যা। মা, আজ দুপুরে যখন আমি মাছের মাথা দিয়ে ভাত খাচ্ছিলাম, সোনু আমাকে একদম চোখ বড় করে দেখছিল, যেন আমি ওর মুখ থেকে খাবার কেড়ে খাচ্ছি। আর কখনোই ও তোমাকে দেখে বিরক্ত করতে পারবে না, তোমার শান্তি ফিরে আসবে। আর গীতা দিদি মাঝে মাঝে রান্না চুরি করে সোনুকে খাইয়ে দিত, দুজনে মিলেই আমাকে কষ্ট দিত। কাল থেকে আমি একাই থাকবো ঘরে, বাবার একমাত্র ছেলে আমি। গোপাল, গর্ত কিন্তু আগেই খুঁড়ে রেখেছি। ঠিক আছে মা, চলো চলো। পরদিন সকালে রাজেশ বাড়িতে ফিরে দেখে সোনু কোথাও নেই। সে অস্থির হয়ে ওঠে। গীতা, সোনু কোথায়? ওকে না পিসির বাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল? বাবা, সোনু তো যায়নি, আমি তো বাড়ি ফিরে ওকে দেখিনি। এটা কি হচ্ছে? ও তো সারাদিন বাড়িতেই থাকে, ও তো কোথাও যায় না। আমি ওকে খুঁজতে যাচ্ছি। বাবা, মার, গোপাল, ওরা কি ওকে কোনো ক্ষতি করলো? কি বললি তুই? আমরা সোনুকে ক্ষতি করেছি? সোনু কাল রাত থেকেই নেই, আমি আর গোপাল তো পুরো গ্রাম খুঁজেছি। আমার ছেলে সে ইচ্ছায় কোথাও যেত না। তোমরা মা আর ছেলে মিলে কিছু করেছো নিশ্চয়ই ওকে। বলো, কি করেছো ওকে? আর একটাই তো আমার মাত্র ভালো ছেলে ছিল, আর একটা তো গাধা। তুমিও দেখো তোমার ছেলেকে কেমন ঘুমাচ্ছে এখন পর্যন্ত। তুমি যাই বলো, দোষ দেখবে শুভ আমার আর গোপালের। তোমাদের মুখ দেখে মনে হচ্ছে তোমরা সত্যিই কোনো কিছু করেছো। গীতা, তুমি ঘরে থেকো, আমি সোনুকে খুঁজবো, দেখি গ্রামে খুঁজে পাই কিনা। তুই ঘরে থাকিস মা। কাকা, কাকা, রাজেশের ছেলে সোনু কোথাও নেই, ছেলেটা খুব ভালো ছিল। এভাবেই বর্ণপুর গ্রামে শুরু হলো এক ভয়ঙ্কর রহস্য। রাজেশের ছেলে সোনু কোথায় গেল? কেউ কি তাকে নিয়ে গেল, নাকি ঘটেছে আরও ভয়াবহ কিছু? বর্ণপুর গ্রামের মানুষের মুখে এখন শুধু একটাই কথা, রাজেশের ছেলে সোনু কয়েকদিন ধরে নিখোঁজ। গ্রামের সবাই অস্থির হয়ে আছে। কেউ বলছে ছেলেটা হয়তো নিজে কোথাও চলে গেছে, আবার কেউ সন্দেহ করছে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। গ্রামবাসী, আজকাল এমন ভালো ছেলে খুব কমই দেখা যায়। তাই তো, আর জানো, আমার তো মনে হয় তার সৎ মা শিলা আর সৎ ভাই গোপাল মিলে ওকে মেরে ফেলেছে। নইলে হঠাৎ করে ঘরের ছেলে এমনিই উধাও হয়ে যাবে, এটা খুব সন্দেহজনক। আরে, এমন বড় ছেলেকে কি আর এত সহজে মেরে ফেলা যায়? হয়তো মায়ের অত্যাচারে বাড়ি ছেড়ে চলে গেছে। তুমি জানো না তাদের স্বভাব। রাজেশ কাকার ভবিষ্যৎ আর ছেলে গোপাল, এরা দুজন কি করতে পারে তা কেউ বলতে পারবে না। গোপাল তো বাজারে চায়ের দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। আর সোনুর বোন গীতা, সে তো সোনুর জন্য কাঁদতো, কখনো আমার কাছে এসে গল্প করত। অনেক কষ্ট ছিল মেয়েটার। আরে, রাজেশ তো দ্বিতীয় বিয়ে করতেই চাইতো না, গ্রামের লোকজন মিলে তাকে বিয়ে করিয়েছিল, আর সেই বিয়েই তার জীবনের কালো দিন হয়ে গেল। এমন স্ত্রী কারো না হোক। ঠিক বলেছ। যাই হোক, আমরা নিজেদের খেয়াল রাখবো। আমাদের তো একটাই ছেলে, উপরওয়ালার দয়া, ভালোই আছি। ঠিক, কিন্তু পাশের বাড়ির লোক যদি খারাপ হয়, মনও খারাপ হয়ে যায়। প্রতিবেশী এমন হওয়া উচিত যাদের নিয়ে গর্ব করা যায়। ঠিক বলেছ, যেখানেই হোক সোনু যেন ভালো থাকে।
রাজেশের কাছে একবার যাব। বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো উচিত। ঠিক আছে, গীতা আর রাজেশ দুজনেই তো সোনুকে খুঁজতে বেরিয়েছে, কিন্তু খুঁজে কি হবে? সোনু তো আগেই মাটির নিচে চলে গেছে, যত খুঁজুক পাবে না। হ্যাঁ, এবার গীতাকেও সরাতে হবে, নইলে সব ফাঁস হয়ে যাবে। ঠিক বলেছ, গীতা খুব বুদ্ধিমতী, একটু সন্দেহ হলেই আমাদের শেষ করে দেবে। এমন কিছু করতে হবে যাতে কেউ টেরই না পায়। বলো কি করবে? ভাবছিলাম রাতের বেলা যখন ঘুমাবে তখন তার ঘরে আগুন লাগিয়ে দেব। আগুনে পুড়ে মারা গেলে কেউ সন্দেহ করবে না। না না, আগুন দিলে আমরাও পুড়ে মরব, এটা ঠিক না। তাহলে কি করা যায়? হাত পা বেঁধে পুকুরে ফেলে দিতে হবে। সকালে সবাই ভাববে হাঁটতে গিয়ে পা পিছলে ডুবে গেছে। না, পুকুর তো রাস্তার ধারে, কেউ দেখে ফেলবে। তাহলে গীতাকে রাতের বেলা বাইরে ডেকে আনবো, বলবো সোনুর খবর পেয়েছি। তারপর বাঁশবাগানের পিছনে কুয়োর কাছে নিয়ে গিয়ে ফেলে দেব, ওখানে কেউ শুনবে না। ঠিক আছে, 2-3 দিনের মধ্যে কাজটা করে ফেলতে হবে, নইলে সে সন্দেহ করতে শুরু করবে। কয়েক মাস পর সোনু আর গীতার কথা ভুলে যাবে, তখন তার সমস্ত স্নেহ শুধু আমাদের ওপর পড়বে। ঠিক তাই, এখন তো মনে হয় আমরা যেন পুরানো ছেলে। আগে গীতাকে শেষ করি, তারপর সব ঠিক হয়ে যাবে। এদিকে রাজেশ বাড়ি বাড়ি ঘুরে সোনুর খোঁজ করছে। কেউ কিছু জানে না, তার বুকের ভেতরে অদ্ভুত ব্যথা। পিতা, আমি সারা দিন সোনুকে খুঁজেছি, আত্মীয়দের ঘরেও গেছি, কেউ কিছু জানে না। মনে হচ্ছে ভাইটা চিরদিনের মতো হারিয়ে গেল। হ্যাঁ বাবা, কত জায়গায় গেছি, কোথাও কোনো খবর নেই। মনে হচ্ছে বুকের ওপর কেউ পাথর চেপে ধরে আছে। কাঁদবেন না, শক্ত থাকুন। কিন্তু আমার ভয় করছে, যদি সোনুর কিছু হয়ে থাকে। এমন কথা বলো না, সোনু ভালো ছেলে, কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেনি। উপরওয়ালা নিশ্চয়ই তাকে রক্ষা করবে। রাত রাত আমি দরজায় অপেক্ষা করি, মনে হয় ও এসে বলবে, দিদি আমার খুব ক্ষুধা, আমাকে খাবার দাও। তোমার কথা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছে। যদি সোনুকে খুঁজে পাই, আমি পুরো গ্রামকে দাওয়াত দেব। আমার সন্দেহ হচ্ছে মা শিলা আর গোপাল কিছু করেছে। যেদিন আমরা পিসির বাড়ি গিয়েছিলাম সেদিনই তারা সুযোগ পেয়েছিল। তারা আমাদের দুজনকে কখনোই সহ্য করতে পারে না। বর্ণপুর গ্রামে অন্ধকার আরও গভীর হল। সোনুর রহস্যময় অন্তর্ধান, গীতার উপর বিপদের ছায়া, শিলাদের ভয়ঙ্কর পরিকল্পনা। সোনুর নিখোঁজ হওয়ার পর বর্ণপুর গ্রামের পরিবেশ দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। রাজেশের সন্দেহ বেড়ে চলেছে, আর সোনুর বোন গীতার উপরও নেমে এসেছে মৃত্যুর ছায়া। তুমি ঠিকই বলছো মা, তাদের আচরণে আমারও সন্দেহ হচ্ছে। সত্যিই যদি তারা কিছু করে থাকে, আমি দুজনকেই ছাড়ব না। বাবা, আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। পুলিশ তদন্ত করলে সোনুকে খুঁজে পাওয়া যাবে। না না, পুলিশ কোর্ট ঝামেলায় আমি পড়তে চাই না। আমার মনে হয় না পুলিশ কিছু করতে পারবে। তাহলে বাবা, বিজয়নগরে সোনুর বন্ধু থাকে, তুমি সেখানে খোঁজ নিতে পারো। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আজ রাতেই বিজয়নগর যাব, দেখি ওখানে কোনো খবর মেলে কিনা। বাবা চলো এখন বাড়ি যাই, এখানে দাঁড়িয়ে লাভ নেই। রাত, গীতাকে কুয়ার কাছে ডেকে আনা হয়। গোপাল, তুমি এত রাতে আমাকে ডেকেছো কেন? তুমি বললে সোনু মিলেছে, ও কোথায়? আর আমাকে কুয়ার কাছে কেন এনেছো? হা হা হা, আমার প্রিয় গীতা দিদি, সোনু কোথাও নেই। আমরা তাকে বাড়ির পিছনে মাটির নিচে পুঁতে মেরে ফেলেছি। আর এবার তোমার পালা। কি বলছো তুমি? আমার ভাই, আমার সোনুকে মেরে ফেলেছো? তোমরা দুজন শয়তান। মা, ধরো এই মেয়েটাকে, এর হাত পা বেঁধে কুয়ে ফেলে দেব। ধরো, কোনোভাবে পালাতে পারবে না। চিৎকার করলেও কেউ শুনবে না। চিৎকার করো, দেখি কে আসে। আমি তোমাদের ছেড়ে দেব না। আমাকে মেরে সুখে থাকবে ভাবছো? কখনো সুখ পাবে না তোমরা। ওরে, তোর মুখের কথা শুনে হাসি আসে। মরে যাওয়ার আগে কত কথা বলো তোমরা। মা, তাড়াতাড়ি দড়ি দিয়ে বেঁধে দাও, নইলে পালাবে। বাঁচছি, আজ রাতই এই মেয়েটার শেষ রাত। উপরেওয়ালা আছে, তোমাদের বিচার একদিন হবেই। যদি বেঁচে থাকি নিজ চোখে দেখব, আর মরলেও গায়ান্ডব তোমাদের আসল চেহারা দেখবে। হাহা, আরে দিদি, অনেক কথা হলো, এবার ধাক্কা দাও ওকে। হ্যাঁ, ধাক্কা দে। এই নাও। গীতার চিৎকার রাতের অন্ধকারে মিলিয়ে গেল, আর বর্ণপুর গ্রামের উপর ভর করল আরো গভীর অশুভ নিস্তব্ধতা। কি দুঃখের কথা বলি, কয়েকদিন আগে সোনু উধাও, আর গতরাত থেকে গীতাও নেই। শুনেছি রাজেশ কাকা পাগলের মতো কাঁদছিল, তারপর বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। বলেছে বাচ্চাদের না পেলে আর ফিরে আসবে না। এমন অবস্থায় কেউ বাড়িতে থাকতে পারে নাকি? দুটো সন্তানই হঠাৎ করে গায়েব, খুব অদ্ভুত লাগছে। লোকজন বলছে সেদিন সোনু হারানোর রাতে রাজেশ আর গীতা দুজনেই বাড়ি ছিল না,
আর গীতা উধাও হবার রাতে রাজেশ বাড়ি ছিল না। দুই ঘটনাই সন্দেহজনক। আমার মনে হয় এ কাজ শিলা আর গোপালের। হ্যাঁ, সত্যি বলতে আমার মনে হয় সোনু আর গীতা কেউই আর বেঁচে নেই। মাঝে মাঝে শিলাদের বাড়ি যাওয়া উচিত। দেখি রাজেশ কাকার জন্য কিছু করা যায় কিনা। এত ভালো মানুষ, এত দুঃখ তার ভাগ্যে কেন? দোষীরা তো নিশ্চিন্তে আছে, কিন্তু তাদের এই শান্তি বেশি দিন থাকবে না। সময় তাদের বিচার করবে। ঠিক বলেছ, পাপের শাস্তি খুব কঠিন হয়। চল, অনেক রাত হয়েছে, সকালেই আবার কাজ আছে। ঠিক আছে, তুমিও ঘুমাও, আমার একটু কাজ আছে রান্নাঘরে। এদিকে শিলা আর গোপাল নিজেদের জয় ঘোষণা করে খুশিতে মত্ত। এবার থেকেই ঘরে সব কিছু আমাদের হবে। শয়তান দুজনকে সরিয়ে দিয়েছি। অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম আজকের দিনের। হ্যাঁ, এখন দেখো, তোমার বাবা তোমাকে আরো ভালোবাসবে। বাবা তো বাড়ি ছেড়ে চলে গেছে। তিনি ভাবছেন, বর্ণপুর গ্রামের রাত গভীর, ঘরে ঘরে আলো নিভে গেছে, কিন্তু কিছু মানুষের মনে অন্ধকার আরও গাঢ়। এই রাতেই সত্য আর পাপের মুখোমুখি দাঁড়িয়ে আছে কয়েকটি জীবন। মা, আমরা ওদের আবার কিভাবে ফিরিয়ে আনবো? আর ওরা ফিরবেও না। তোমার পাগল স্বামী তো বেরিয়েই গেছে, কোথায় খুঁজবে তাকে? হ্যাঁ রে, মাথা খারাপ হয়ে গেছে ওর। পথে পথে ঘুরে বেড়াবে, লোকজন পাগল ভেবে ভয় পাবে। কিছুদিন বনে জঙ্গলে ঘুরে বেরিয়ে শেষে না খেয়ে দুঃখে ফিরে আসবে। ঠিক বলেছ মা, চল খাই। আজ তো আমাদের উৎসবের দিন। যা করেছি তার খুশি আজ অন্যরকম। আরো মাংস দাও। খা খা, তোকে খাইয়ে আমার মন ভুলে যায়। তোর পেট ভর্তি থাকলেই আমি খুশি হব। গোপাল খেতে খেতে হাসছে, রাধা যেন পাপের আনন্দে মুগ্ধ। দুইজনের মুখে নিষ্ঠুর তৃপ্তি। মা, আজ রাতে আমি বিজয়নগর যাব, কিছু কাজ আছে, সকালে ফিরব। বিজয়নগর? তোর কাজ আবার সেখানে কি? কাজ আছে মা, এখন দেখনি, এখন থেকে দেখবে। আর আজ সকালে আশা কাকিকে দেখলাম, আমাদের বাড়িতে কেন এসেছিল? কি আর হবে, গীতা আর দীপকে নিয়ে প্রশ্ন করতে। প্রতিবেশীরা তো থামবে না। ওদের আশা মানে বিপদ। অন্যদিকে গীতা এখনো অচেতন অবস্থায় অপরিচিত এক ঘরে পড়ে আছে। হরিদাস কাকা পথের ধারে বসে আছেন, দু চোখে অস্থিরতা, মুখে হতাশা। সোনু তার কাছে বসে বুঝতে চেষ্টা করছে আসলে কি ঘটেছে। কাকা, আপনার নিজের সন্তানই আপনার সঙ্গে অন্যায় করেছে। না রে বাবা, আমার সন্তানদের কোনো দোষ নেই। সবই আমার সেই সৎ মা আর সৎ ভাইয়ের কারণে। ওরা অত্যাচার করতে করতে আমার দুটো ছেলেকে ঘর ছাড়া করেছে। আজ জানি না তারা বেঁচে আছে নাকি। চলুন কাকা, আমার সঙ্গে আসুন, আমার বাড়িতে থাকুন। আপনি সুস্থ হয়ে উঠলেই আমরা আপনার ছেলেদের খুঁজতে বের হব। আপনার কথা শুনে আমারও মনটা খারাপ হয়ে যাচ্ছে। তুই খুব ভালো ছেলে রে, আজকাল তোদের মতো ছেলে পাওয়া দুষ্কর। তুই থাকলে আমি আর ভয় পাচ্ছি না। চলুন কাকা, উঠে আসুন। সোনু হরিদাস কাকাকে ধরে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। ওপাশে রাধার উঠোনে কুকুর হঠাৎ হাঁপাতে হাঁপাতে কিছু টেনে আনছে। এ, কুকুরটা আবার কার হাত টেনে আনছে? মনে হয় এখানেই কেউ কিছু পুঁতে রেখেছে। তুমি কি বলছো মা, এখানে কে কাকে পুঁতবে? আমি তো শুধু বললাম, একবার গরু মরে গিয়েছিল, তখন তোমার বাবা আর আমি বাড়ির পিছনে পুঁতে রেখেছিলাম। লতাদি, হরিদাস কাকা এখনো বাড়ি ফেরেননি? তোমার এত কৌতূহল কেন? সব কিছুতে নাক গলানো ভালো নয়। এই বাড়িতে বারবার এসে বিরক্ত করো কেন? আমি কি প্রতিবেশী হিসেবে আসতে পারি না? আগে তো এমন বলতেন না। এখন তোমাকে খুব খুশি খুশি লাগছে, অথচ দুজন মানুষ নিখোঁজ। আমি যা বলেছি সেটাই শেষ, এখন যাও। ঠিক আছে, যাচ্ছি। তবে কুকুর আর একটা হাড় তুলেছে, এটা বিকাশকে বলতেই হবে। এদিকে সুধীর, নিখিল আর গীতাকে নিয়ে দরিদ্র ঘরে বসে আছে। বাবা, তুমি আমার মেয়েকে বাঁচিয়েছ, তোমার ঋণ শোধ করতে পারবো না কখনো। তুমি আমাকে বাঁচালে, তুমি মহান। আরে কাকা, এগুলো বলবেন না। মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই মানবতা। কিন্তু আমি আমার ছেলের মৃত্যু ভুলব না। আমি প্রতিশোধ নেবই। এখন আপনি বিশ্রাম নিন। আমি আর ঘরে শুয়ে থাকতে চাই না, আমার নিজের বাড়িতে ফিরতে চাই। আমি সবই দেখছি। হরিদাস কাকা, একটা কথা বলবো, আপনি রাগ করবেন না তো? হ্যাঁ হ্যাঁ, বলুন। আমি গীতার বিয়ে নিখিলের সঙ্গে দিতে চাই। কি?
তুমি আমার মেয়ের মতো গরিব কৃষকের মেয়েকে নিখিলের সঙ্গে বিয়ে দেবে? নিখিলের জন্য গীতার মতো মেয়ে আমি বহুদিন ধরে খুঁজছিলাম, এখন আর খুঁজতে হবে না। কিন্তু নিখিলের বাবা আর নিখিল কি রাজি হবে? সবই ঠিক হয়ে যাবে। গীতা যেমন মেয়ে, তাকে দেখে কেনা রাজি হবে। বর্ণপুর গ্রামের অন্ধকার রাত ধীরে ধীরে ভোরের দিকে এগোচ্ছে, কিন্তু মানুষের মনে জমা হচ্ছে নতুন ঝড়। সত্যের পালা সামনে, প্রতিশোধের আগুন জ্বলে উঠছে প্রতিটি হৃদয়ে।